একজন ব্যক্তি অকারণ আর একজন ব্যক্তিকে আকথা কুকথা ইত্যাদি বলে রাগানোর চেষ্টা করছে, এইটা কল্পনা করুন। আর সেই উল্টো দিকের ব্যক্তি চুপ করে বসে আছে, কিছুতেই সে রাগছে না, কোনো প্রতিক্রিয়াই সে দিচ্ছে না। এরকম পরিস্থিতিতে সাধারণত অনেক ক্ষেত্রে কি ঘটে আর কি দেখা যায়, এটা একটা মজার ব্যাপার ঘটে। এই আকথা কুকথা পরবর্তীতে সেটা চিৎকার চেঁচামেচি, তারপরে সেটা অঙ্গভঙ্গি, হাত পা নাড়া, এবং এই সমস্ত করতে করতে কিছু কিছু ভুল কাজ সে করে ফেলে। আর এখান থেকেই উঠে আসে এই মুহূর্তের দেশের রাজনীতির একটা বিরাট বড় প্রেক্ষাপট। সামনে আমরা সকলেই জানি 2029 সালে লোকসভার নির্বাচন আছে, কিন্তু তার আগে আছে 2027 উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের মহা গুরুত্বপূর্ণ, যাকে বলা হচ্ছে সেমিফাইনাল, ওই লোকসভার সেই বিধানসভা নির্বাচনগুলি। আর এখানেই সকলের মনের মধ্যে একটা বিরাট বড় প্রশ্ন, যে এত কিছু হয়ে যাচ্ছে, দিল্লির রাজনীতি সরগরম, রাজধানীর রাস্তাঘাট বিভিন্ন রকম আন্দোলনে বারবার মেতে উঠছে, কিন্তু উল্টো দিকে বসে থাকা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আর যাকে বলা হয় দেশের অন্যতম কুশলী ভোট বিশেষজ্ঞ, অনেকে তাকে চাণক্যর সঙ্গেও তুলনা করেন, সেই অমিত শাহ কেন এত নিঃশব্দ, কেন এত চুপচাপ, কেন তার বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া পাওয়াই যাচ্ছে না প্রায়। আজকের এই এপিসোডে তুলে ধরতে চলেছি একটি বিশেষ তথ্য, এবং তার সাথে অবশ্যই জানাবো যে আগামী দিনে আমাদের কাছে সূত্রের মারফত কি কি খবরগুলি এসে পৌঁছিয়েছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। অমিত শাহ চুপ কেন? অমিত শাহ প্রতিক্রিয়া দিচ্ছে না কেন? আর দিল্লির সরকার কেন একটা অফেন্সিভ মুড নিচ্ছে না, বা ফ্রন্ট ফুটে গিয়ে এই ধরনের হাবিজাবি আন্দোলনগুলোর বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? এই অসংখ্য প্রশ্ন মানুষের মধ্যে বারবার করে উঠে এসেছে গত 2 মাস যাবৎ। এবার দেখা যাক যে অমিত শাহ এই সময়কালের মধ্যে ঠিক কি কি করলেন। গত 2 দিন যাবৎ ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি এর একটা কনফারেন্স, NSSC, ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কনফারেন্স, সেই কনফারেন্সে অংশ নিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা অবশ্যই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং যেখানে এর মধ্যবর্তী পর্যায়ে এই যে আন্দোলনগুলো হয়েছে, সেই আন্দোলনগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন বিদেশি প্ররোচনা। খুব সংক্ষেপে, যদি এর আগের এপিসোডগুলোতে সেগুলো আপনাদের কাছে আমরা ডিটেল করেছি, কিন্তু খুব সংক্ষেপে যদি কয়েকটা পয়েন্টে বলা যায়, সেটা হচ্ছে পাঞ্জাব পুলিশের একটি বিবৃতি, যেখানে তারা উল্লেখ করে যে এই সিজেপি বা ককরোচ আন্দোলনের মধ্যে প্ররোচনা বা চর ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল পাকিস্তানের ISI। আমরা ওই ককরোচ বা সিজেপির ওই আন্দোলনের মধ্যে বিভিন্ন বিদেশি মুখ বারবার করে দেখতে পেয়েছি, আপনাদের সামনে সেগুলো তুলেও ধরেছি। এবং এই যে সিজেপির বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্ক অ্যাক্টিভিটি, সেই সমস্ত নেটওয়ার্ক বা সামাজিক মাধ্যমের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো, তাদের অ্যাকাউন্টগুলো চেক করে কি দেখতে পাওয়া যাচ্ছে, যে অর্গানিক ভিউ, সাধারণভাবে যে ভিউটা হয় সেটার থেকে তাদের ভিউগুলো যেন একটু অ্যাবনর্মাল, সেটা নিয়ে বিস্তর গবেষণা করেছে, দিল্লির সরকারও করেছে।
এবং সেখান থেকে দেখা গেছে যে অধিকাংশ তাদের যে সাবস্ক্রিপশন বা ফলো লিস্ট, এই যে সেকশনটা, এটার গবেষণা করে তারা দেখা গেছে যে ভারতবর্ষের অভ্যন্তর থেকে যত না, তার থেকেও বেশি ভারতবর্ষের বাইরে থেকে। কখনো কখনো সেটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে, কখনো কখনো সেটা আমেরিকা বা ইউরোপের বিভিন্ন কান্ট্রিজ থেকে তাদের সাবস্ক্রিপশনগুলো বা ফলো লিস্টগুলো আসছে। এরপরে আসলো কি, আইটি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব, তিনি এই সমস্ত বিষয়ের তথ্য পরিসংখ্যান ইত্যাদি নিয়ে, যে তথ্য পরিসংখ্যানগুলি যথেষ্ট আতঙ্কের, তার জন্য তিনি জুকারবার্গ, মেটা, এদেরকে ডেকে পাঠালেন এবং মেটা টিম এসে ভুল স্বীকার করলো যে ভুলভাবে, কৃত্রিমভাবে অ্যালগরিদমকে চেঞ্জ করে কিওয়ার্ড এবং যাকে বলা হয় ট্রেন্ডিং টপিককে বুস্ট পোস্ট করে তারা এক প্রকার এই ধরনের কার্যকলাপগুলোকে প্রশ্রয় দিয়েছে। এখন আমরা এইটুকু জানি যে এই ধরনের সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মগুলো নিরপেক্ষ থাকার শর্তে চলে, কিন্তু মানে এই ফেসবুক, টুইটার, সাবেক টুইটার, এখন এক্স অ্যাকাউন্ট, এই ধরনের যেগুলো আছে, সেখানে যে কোনো ব্যক্তি তার মত প্রকাশ করতে পারে এবং সেখানে যে মাদার অর্গানাইজেশন, সে সেখানে নিরপেক্ষতার শর্তে বাঁধা সারা বিশ্বব্যাপী। ভারতবর্ষে তো বটেই, সেটা একটা অন্যতম শর্ত এবং সেটা সাইবার অ্যাক্টের মধ্যেও অবশ্যই পড়ে। কিন্তু যখন যে অর্গানাইজেশন বা যার সেই প্ল্যাটফর্মটা, সে নিজেই যদি কোনো একটি দল বা কোনো একটি ব্যক্তির পক্ষ নিয়ে সেই কাজটিকে প্ররোচনা দেয় বা তাকে বেশি করে সাপোর্ট করে, তখন তার সেই নিরপেক্ষতার শর্তটা কিন্তু ভঙ্গ হয়। যাই হোক, এই সমস্ত বিষয় সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর যে পোস্ট, সেটা ডিলিট করে দেওয়া ইত্যাদির জন্য জুকারবার্গ ক্ষমা চায় এবং পরবর্তীতে এই অশ্বিনী বৈষ্ণবের মিটিং এর পরে এবং ভারত সরকারের এক প্রকার ওয়ার্নিং এর পরে আমরা আরো বেশ কিছু চিত্র দেখতে পাই যে এই যে বিদেশি যোগ, সারা দেশব্যাপী একটা অভিযান চলে। স্বরাষ্ট্র দপ্তর বা MH এর, যেটা আমাদের কাছে এখনো পর্যন্ত খবর বা সংবাদ মাধ্যমের অন্যান্য জায়গা থেকেও যেটুকু আমরা জানতে পেরেছি, এই অভিযানটা স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে চলে, বিভিন্ন এজেন্সিসের মাধ্যমে চলে এবং যার থেকে দেশ বিরোধী যে সমস্ত জঙ্গি গোষ্ঠী, বিদেশি স্পাই, এই যে কাজকর্ম বা তাদের যে নেটওয়ার্কটা, তার মাধ্যমে 253 জন ডিটেইনড হয় এবং তার মধ্যে 200 জন অ্যারেস্টেড হন সারা দেশব্যাপী। এবং তার মধ্যে পরিমাণটা যেটা বেশি সব থেকে, সেটা উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং অবশ্যই দিল্লি। উত্তরপ্রদেশে 64 জনের কাছাকাছি, দিল্লিতে প্রায় 50 জনের বেশি, পাঞ্জাব এবং উত্তরাখণ্ড, হরিয়ানা এই অঞ্চলেও বেশ কিছু, এবং সেটা ছড়িয়ে দক্ষিণ ভারতেও গিয়ে কিন্তু পৌঁছে গেছিল। আর সেই একই সাথে আমরা দেখতে পেয়েছি, সেই অভিযানেরই একটি অংশ কিনা আমরা বলতে পারবো না, কিন্তু আন্দাজ করছি যে ওই একই সময় কিন্তু পশ্চিমবঙ্গের মধ্য থেকেও বেশ কিছু পাকিস্তানি এজেন্ট বলা যায়, জঙ্গি বলা যায় বা স্লিপার সেল বলা যায়, এদের ধরপাকড়ের খবরও কিন্তু আমরা পেলাম খোদ পশ্চিমবঙ্গের মাটি থেকে। তাহলে এই কর্মকাণ্ডগুলো মাঝখানে চললো, আর পাশাপাশি যেটা চললো আমরা দেখতে পেলাম, ওই যে পার্লামেন্টের অধিবেশনকে হই হট্টগোল করে ভেস্তে দেওয়া। অনেকেই মনে করেছেন যে পার্লামেন্টের অধিবেশন তো ভেস্তে গেল, এত এত বিলগুলো আনার কথা ছিল, কি হলো?
কিচ্ছু হলো না। কাজেই বিজেপি, নরেন্দ্র মোদী এরা সবাই পিছু হটে গেল, এরা হেরে গেল, এইটা ভাবলেন। কিন্তু এটা আবার উল্লেখ করছি, বলতে পারেন এই এপিসোডের এক্সক্লুসিভ একটা পয়েন্ট, যেটা সবাই জানে, খোলা পাবলিক ডোমেনে বিষয়টা রয়েছে, কিন্তু অনেকে সেইটাকে বা অনেক সংবাদ মাধ্যমে কিন্তু সেটাকে উল্লেখ করছে না। যারা খুব সহজেই দ্রুত, ওই 4 তারিখে দেখেছিলাম তাদের টিভি চ্যানেলে যে বেলা 12:30টার পর থেকে তারা কিভাবে তাদের অবস্থান পাল্টে ফেললো, তাদের সেই গোষ্ঠীটা, সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের গোষ্ঠীটা কিভাবে দ্রুত অবস্থান পাল্টে ফেললো। তার আগে পর্যন্ত তাদের ভাড়া করা বিভিন্ন অ্যানালিস্ট তারা বিজেপিকে 110-এরও বেশি দিতে পারছিলেন না। আর যেই 12:30 1টার দিকে রেজাল্টটা গড়াতে শুরু করলো, দেখলাম পট করে তিনিও পাল্টে গেলেন। যিনি প্রায় ভিক্ষাপাত্রের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ইন্টারভিউ নিয়েছিলেন, তার বাগানে ঘুরে ঘুরে, শেষে তার দরজার সামনে দাঁড়িয়ে। তা সেখানে দেখতে পেলাম আমরা তাদের গোষ্ঠী একটি কথা উল্লেখ করলেন, গেরুয়া গুন্ডামি, যেটি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তীব্র প্রতিবাদ জানিয়েছেন একটি কনক্লেভ থেকে। যে তিনি বলেছেন, তিনি শুভেন্দু অধিকারীর গুন্ডামি বলুন, বিজেপির দলের গুন্ডামি বলুন, এবিভিপির গুন্ডামি বলুন, কিন্তু গেরুয়া গুন্ডামিটা কেন লিখবেন? গেরুয়া স্বামীজির বসন, গেরুয়া শ্রী চৈতন্যদেবের বসন, গেরুয়া সংযমের বসন, গেরুয়া ত্যাগের বসন, গেরুয়া সর্বত্যাগের বসন, সহনশীলতার বসন। তাকে এইভাবে হেনস্থা করা কেন? তা সেই গোষ্ঠী কেন উল্লেখ করলাম এই কথাটা? এই সমস্ত খবরগুলো তারা তুলে ধরে না। সেটা কি খবর তুলে ধরে না? ইচ্ছাকৃতভাবে সেটাকে তারা চেপে যায়। যে পার্লামেন্টের এই মনসুন সেশন কিন্তু শেষ হইয়াও হয় নাই, এক্সান্ট মুলতবি আছে মাত্র, শেষ হয়নি। শীতকালীন অধিবেশন অনেকটা দূরে, ঠিক কথা। আর এই এফসিআরে কত বড় গলার কাঁটা এই টুকরে টুকরে গ্যাং এবং তাদের মধ্যমণি কংগ্রেসের, তা আমরা বারবার করে বুঝতে পারছি। বিদেশি প্ররোচনা, ইউএস সেনেটরের বিবৃতি দিয়ে দেওয়া এফসিআরে কেন আনা উচিত নয়, খ্রিস্টান প্রতিনিধিদের বিভিন্ন রকম ভাবে তাদের দিল্লিতে এসে উপস্থিত হয়ে আবেদন জানানো, মিজোরাম বন্ধ টাকা, এইগুলো আমরা এর মধ্যে দেখতে পেলাম। তা ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কনফারেন্স, এখানে অমিত শাহ কি জানালেন? আবার সেই কথাটা, ভারতবর্ষ ধর্মশালা নয়। এই অমিত শাহ এবার বলা যায় মুখ খুললেন। আর তিনি কি জানিয়েছেন, যেটা আমরা অবশ্যই হিন্দুস্তান টাইমসের একটি কাটিং আপনারা বারবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজেই পোস্ট করেছেন তার এক্স অ্যাকাউন্টে। সেখানে আমরা কি জানতে পারছি, যে এখানে গত 8 মাস যাবত তিনি দেশের বিভিন্ন রাজ্যে, 8টি রাজ্যে বিশেষত তিনি ঘুরেছেন, যেগুলো সীমান্তগুলো সেন্সিটিভ জায়গাগুলো আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গও পড়ে। খুব রিসেন্টলি তিনি বিএসএফ এর সমস্ত কর্তা ব্যক্তিদের সাথে বা সীমান্তের বিভিন্ন রক্ষীদের সাথে তিনি বৈঠক করলেন, শিলিগুড়ি, উত্তরবঙ্গ জুড়ে সীমান্ত পরিদর্শন করলেন, এবং সেখানেও কিন্তু তিনি কঠোর অবস্থান জানিয়েছিলেন। তাহলে এর মাঝখানে তিনি আরো একটা জিনিস জানালেন, যে আভ্যন্তরীণ সিকিউরিটির ক্ষেত্রে নার্কোটিক্স বা মাদক, নকশালিজম বা নকশালিস্ট তাদের, এবং 3 নম্বর উত্তর পূর্বাঞ্চলের যে অস্থিরতা, এই 3টেকে সফলভাবে তারা দমন করতে পেরেছেন। তাহলে নেক্সট কি?
এটা ভুলে গেলে চলবে না যে আগামীতে রয়েছে কিন্তু উত্তরপ্রদেশ এবং গুরুত্বপূর্ণ পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের ইলেকশন। এর মধ্যবর্তী পর্যায়ে টিম বিজেপি তাদের নিজেদেরকে গুছিয়ে নিয়েছে, সেটা কালকেই বলেছি, গতকালকে। তাহলে নির্বাচনের প্রস্তুতি পর্ব যেটা এই আগস্ট সেপ্টেম্বর জুড়ে চলাটাই জরুরি, বিজেপি সেটাই করছে। আর অমিত শাহের খুশি হওয়ার কথা, রাহুল গান্ধী সহ তার টিম, টুকরে টুকরে গ্যাংয়ের টিম, অন্যান্য যে সমস্ত দলগুলি আছে, তারা যত হই হল্লা এরকম মেতে থাকবে, যে দৃশ্য আমরা দেখেছিলাম বিহারের ইলেকশনে। 1.5 মাস সময় থাকতে তিনি একটা র্যালি বার করেছিলেন তেজস্বী যাদবকে নিয়ে, আর পরবর্তীতে যখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেল, তিনি তার আর আসন সমঝোতা করবারই সুযোগ পেলেন না, সময়ই নেই। আর এখানে তো নিজেদের মধ্যে নিজেরা মুখদর্শন করেন না এরকম পরিস্থিতি। কারণ ও যদি বেশি বড় নেতা হয়ে যায়, ও যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, তা একজন প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার যিনি, তিনি যে পরিমাণ বালখিল্য আচরণ করেছেন এই গত পুরো এজিটেশন পর্বটাতে, আর আশোলাদের বিভিন্ন নেতারা রাজস্থান আর মহারাষ্ট্রে এইবার রাস্তায় ঘাটে মানুষের হাতে যে ট্রিটমেন্ট পেতে শুরু করেছে, সেটাও খুব উল্লেখযোগ্য। কাজেই সব শেষে একটাই অংশ পড়ে থাকে যে এই যে অসমাপ্ত পার্লামেন্ট সেশন, বর্ষাকালীন অধিবেশন, তাহলে সেটার মানেটা কি? তাহলে কি স্পেশাল সেশন? সেটা তাহলে কবে, কিভাবে, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, তাকিয়ে থাকতে হবে সমস্ত খবরের দিকে। আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন। আপনারা হাত খুলে আপনাদের মতামত লিখুন। রাষ্ট্রবাদ সর্বোপরি, নেশন ফার্স্ট। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা সকলে ভালো থাকুন। বন্দে মাতারাম, জয় হিন্দ, নমস্কার।